দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর লক্ষ লক্ষ ছাত্রদল কর্মীরা ছাত্রলীগ কর্মীরা ডক্টর ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা নির্বাচনে পরিকল্পিত কারচুপির অভিযোগ তুলেছেন। এক ফেসবুক পোস্টে লেখেন, নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির কি পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। স্বাধীনতার ঘোষক জিয়া ল সালাম এই রাজনীতির সূচনা বিএনপি করেছে 90-এর দশকে এসে। কারণ বিএনপি ক্রমাগত কনফিউজড হয়েছে যে ওই যে এক চিমটি স্বাধীনতা, এক চিমটি প্রগতিশীলতা, এক চিমটি ইসলাম, এই সকল কিছু মিলিয়ে সে এমন একটা স্যালাইন তৈরি করেছে যে এখন ঘুটা মেরে তৈরি সেই স্যালাইনে কি কি উপাদান আছে আর কোন কোন উপাদান তার রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সমর্থকদের জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এই দলটার রাজনৈতিক আদর্শ কি। জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকার উত্তরায় সার্জিস আলমকে চরম গণধোলাই দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাকে লক্ষ্য করে আওয়ামী লীগের একটি বড় দলীয় কর্মী শিবির আক্রমণ চালায়। দর্শক, ডাকসু নির্বাচন হয়ে গেল। ডাকসু নির্বাচনের ফলাফল আপনারা সবাই জানেন। শিবিরের আধিপত্য, 28টার মধ্যে 23টাতে শিবিরের বিজয় এবং ছাত্রদলের একেবারে প্রায় শতভাগ ভরাডুবি। এই ভরাডুবির যে দৃশ্য আমরা দেখলাম সেটা নিয়ে নানা রকমের বিশ্লেষণ, নানা রকমের মন্তব্য, নানা রকমের বয়ান তৈরি হচ্ছে। এটা হবে, আরো কিছুদিন হবে এবং এটা সহসাই থামবে না, কারণ এর সঙ্গে জাতীয় নির্বাচনের একটা সম্পর্ক আছে বলে কিংবা তৈরি হবে বলে অনেকে ভাবতে শুরু করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। ডাকসু নির্বাচনটিকে ঠিক যেমন ভাবে বিশ্লেষণ করেছিলাম ফলাফল তাই হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসুর 12টি সম্পাদকীয় পদের মধ্যে, সেক্রেটারি পদের মধ্যে 9টিতেই বিজয়ী হয়েছে। আবিদুল ইসলাম মানে ছাত্র দলের ভিপি পদপ্রার্থীর থেকে ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম, তিনি ভিপি পদে ভোট পেয়েছেন 9,000-এরও বেশি। মানে ছাত্র দলকে একরকম উড়িয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র শিবির। ঠিক যেমনটা আমি 2025-এর জানুয়ারিতে নবনীতা চৌধুরীর বয়ান শুরু করবার পর থেকেই আপনাদের বলছিলাম যে 5ই আগস্ট 2024-এর 5ই আগস্ট শিবির, জামায়াতে ইসলামী তারা তাদের বিরাট সাংগঠনিক দক্ষতা, দশকের পর দশক ধরে যে সাংগঠনিক শ্রম, রাজনৈতিক শ্রম তারা দিয়েছে একেবারে তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত, যে কৌশল তারা বিজয়ের জন্য প্রস্তুত করেছে, তার চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে, শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে। এবং আমি সেজন্যই খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলে আসছিলাম যে এবার জামায়াতে ইসলামীর রাজনৈতিক বিজয়ের সূচনা হবে অন্যভাবে, প্রকাশ্যে ক্ষমতার কেন্দ্রে চলে আসার মাধ্যমে। মানে যেই জামায়াতে ইসলামী ছাত্র শিবিরকে একরকম গোপন রাজনীতি করতে দেখতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত ছিল এবং ভেবে আসছিল যে এদের না আছে সমর্থন, না আছে ক্ষমতায় যাওয়ার ক্ষমতা, সেই মিথটিকে, সেই প্রচারণাটিকে ভেঙে দেওয়ার এত বড় সুযোগ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের জন্য আর কখনো আসবে না। সে কারণেই আমি আপনাদেরকে মে মাসেই বলেছিলাম যে বিরাট সুযোগ ছাত্র শিবিরের জন্য জাকসু, চাকসু, ডাকসু সকল নির্বাচনে, বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আসার এই সময়টাতে। এবং এ বিষয়ে একেবারে শতভাগ প্রস্তুত ছিল বলেই কিন্তু ছাত্র শিবিরের মতো একটি সংগঠন 2024-এর 5ই আগস্টের পর থেকেই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরে সোরে করে আসছিল। ডাকসু নির্বাচন দিয়ে ছাত্র শিবিরের যেই বিজয়ের সূচনা, এই বিজয় এখন ছড়িয়ে পড়বে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে। আমি আপনারা জানেন জুন মাসে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তৈরি করেছিলাম যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরই জিতবে কেন, এবং কদিন আগেও ছাত্র শিবির জিতবে কেন এ বিষয়ে বিশ্লেষণ করেছি। কাজেই সেই বিশ্লেষণে আর যেতে চাই না যে কি কারণে, কি ধরনের সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, রাজনৈতিক কৌশল ব্যবহার করে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির নিজেদের রাজনৈতিক আন্দোলনটাকে একটা সামাজিক আন্দোলনে রূপ দিয়েছে। সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ফলে তাদের যে জনঘনিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠেছে, তার ফল এখন জামায়াতে ইসলামী ছাত্র শিবির পেতে শুরু করবে। কিন্তু ডাকসু নির্বাচন থেকে সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণ কি বেরিয়ে এলো যে কথা ডাকসু নির্বাচনের দিন সকালবেলা খুব সাহস করে আপনাদের জানিয়েছিলাম যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে বিএনপি ছাত্র দলের বাঁচা মরার লড়াই। যারা শুনেছেন তারা জানেন আমি বলেছিলাম ডাকসু নির্বাচনে হার যেটাই প্রত্যাশিত ছিল, সেই হারের মাধ্যমে আসলে বিএনপি ছাত্র দলের মৃত্যু ঘনিয়ে আসবে, বিএনপি আর ছাত্র দলের রাজনীতির মৃত্যু সন্নিকটে। বাংলাদেশের বাম রাজনীতি ওই মেঘমাল্লার বসুরা দুটো স্লোগান দিয়ে আজকাল ভিডিও রিলের যুগে বেশ নাম করে ফেলেছেন বটে, কিন্তু বাম রাজনীতির
ব্যক্তির যে মৃত্যু হয়েছে তা নিশ্চয়ই আপনারা পরিষ্কার ডাকসুর প্যানেলগুলো দেখলেও বোঝেন। কাজেই সেই নিয়ে আলাপ করা অপ্রয়োজনীয়, বরং শক্তিশালী যে পক্ষগুলোকে বলে মনে হচ্ছে 2024-এর 5ই আগস্টের পর থেকে তাদের নিয়ে আলোচনা করব। বিএনপি ছাত্র দলের মৃত্যু কেন সন্নিকটে? দেখুন, জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি প্রকাশ্যে চলে আসবার পর বা তারা রাজনৈতিক নেতৃত্বে যাবার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাওয়ার পর, ভোটের রাজনীতিতে নেতৃত্বে আসার জন্য প্রস্তুত হবার পর বিএনপি বা ছাত্র দলের আর কি রেলেভেন্স বা কি প্রাসঙ্গিকতা থাকতে পারে? মানে ছাত্র দল কি নিজে জানে? আবিদুল ইসলাম নিজে জানতেন যে তিনি ঠিক কোন রাজনীতিটা করেন? এই যে হঠাৎ করে দেখি এবার বিএনপি ছাত্র দল তাদের সমর্থকেরা, এমনকি 5ই আগস্টের পর এই শিবির যে বিজয় ছিনিয়ে আনলো ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই বিজয়ের পর যে সাংবাদিকরা বিভিন্ন বিদেশে বড় বড় জায়গায় চাকরি পেয়েছেন কিংবা বড় টকশো তারকা হয়ে উঠেছেন, একরকমের শিবিরের অনুমোদন থাকার ফলে, শক্তিশালী বিজয়ী পক্ষের অনুমোদন থাকার ফলে তারাও এই উপদেশ দিতে শুরু করলেন যে প্রগতিশীলদের পক্ষে ভোট দিতে হবে। মানে বামদের রাজনীতির একটা শব্দ বলে সারা জীবন জেনে এসেছি এই প্রগতিশীলতাকে। হঠাৎ করে দেখলাম বিএনপি এই প্রগতিশীলতা শব্দটার ব্যবহার শুরু করলো এবং বলল প্রগতিশীলতার পক্ষে থাকতে হবে, বাংলাদেশের পক্ষে থাকতে হবে, যুদ্ধাপরাধের পক্ষে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিছুতেই ভোট দিতে পারবে না, পাকিস্তানের পক্ষে ভোট দিতে পারবে না, তাদেরকে ভোট দিতে হবে বাংলাদেশপন্থীদের আবিদুল ইসলামকে। মানে এই বিএনপির রাজনীতির ইতিহাস কি আসলে বিস্মৃত হয়েছে নাকি জানেন না এই ছাত্র দলের কর্মীরা কিংবা বিএনপি সমর্থকেরা অথবা বিএনপির রাজনীতিবিদেরা? দেখুন, প্রেসিডেন্ট জিয়া তিনি যখন ক্ষমতায় এলেন তখন তিনি এসে বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘকে নতুন ভাবে সংগঠিত হওয়ার সুযোগ দিলেন, রাজনীতিতে আসার সুযোগ দিলেন, অনুমোদন দিলেন ইসলামী ছাত্র শিবির নামে। জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল হিসেবে এবং ইসলামী ছাত্র সংঘকে সেই একই দায়ে অভিযুক্ত দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু 71 সালে স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পরেই নিষিদ্ধ ঘোষণা করেছিল। 77-78 সালে প্রেসিডেন্ট জিয়ার আমলে এই দুটো দলকে রাজনীতিতে ফিরিয়ে আনলেন জিয়া কিন্তু কোনোদিন নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রচার করে ক্ষমতায় থাকেননি কিংবা জনপ্রিয়তা বাড়ানোর প্রত্যাশা করেন নাই। স্বাধীনতার ঘোষক জিয়া ল সালাম এই রাজনীতির সূচনা বিএনপি করেছে 90-এর দশকে এসে। কারণ বিএনপি ক্রমাগত কনফিউজড হয়েছে যে ওই যে এক চিমটি স্বাধীনতা, এক চিমটি প্রগতিশীলতা, এক চিমটি ইসলাম, এই সকল কিছু মিলিয়ে সে এমন একটা স্যালাইন তৈরি করেছে যে এখন ঘুটা মেরে তৈরি সেই স্যালাইনে কি কি উপাদান আছে আর কোন কোন উপাদান তার রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সমর্থকদের জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে এই দলটার রাজনৈতিক আদর্শ কি, এটাই আবিদুল ইসলামরা জানেন না, তাদের সমর্থকেরাও জানেন না, হয়তো বিএনপি নেতৃত্ব। এই কারণে বিএনপির রাজনীতি, ছাত্র দলের রাজনীতি এখন একেবারে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। ডাকসু নির্বাচনে যেই ব্যাপক বিপুল পরাজয়ের সূচনা, সেই পরাজয় আসলে জাতীয় নির্বাচনে গিয়েও ঠেকবে। বরং বিএনপি নেতৃত্ব আসলে ভাবতে পারেন যে তারা জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেমনটা চাইছে, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, পিআর পদ্ধতির নির্বাচনে এবার তারা অংশ নিতে চাইবেন কিনা, তার ফলেও কি তারা আসলে ভোটের শতাংশে জামায়াতে ইসলামীর থেকে এগিয়ে থাকতে পারবেন বলে মনে করেন? একদম মনে করতে পারেন না। এই ভয়েই তারা ভাবছেন তাদের বড় বড় নেতাদেরকে হয়তো ভোট দেবেন বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় এবং তাদের বিরাট মার্কা ধানের শীষ শেষ পর্যন্ত বিজয়ী হয়ে আসবে। সে কারণেই জাতীয় নির্বাচনেও যে আসলে জামায়াতে ইসলামী প্রবল শক্তিতে বিজয়ের পথে হাঁটছে, সেই হিসাবটা এখনো অনলাইন রাজনীতি করবার সময় বিএনপি এবং ছাত্রদল সকলে এবং তাদের সমর্থকেরা বিস্মৃত হচ্ছে। ফিরে আসি, এই যে কেন হঠাৎ করে ছাত্রদল এতটা এই যে রাজাকারের আস্তানা ঢাকবিতে হবে না এই স্লোগান দিয়ে গতকালকেও মানে ফলাফল ঘোষণার আগে আবিদুল ইসলাম যা করে বেড়াচ্ছিলেন বা ছাত্রদল সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রের সামনে শিক্ষকদের ধমকে কিংবা ছাত্রদল সভাপতি সহ নেতৃবৃন্দ সেনেট ভবনে গিয়ে উপাচার্যকে ধমকে যা সব আচরণ করছিলেন, তাতে মনে হচ্ছিল ধমক দিয়ে এবং ব্যাপক কারচুপি হয়েছে এসব কথা বলে তারা রীতিমতো ভোটের ফলাফলটা ছিনিয়ে আনবেন বা ভোটের ফলাফলটা আর মানে ঘোষণাই করতে দেবেন না, অবস্থাটা এমন দাঁড় করিয়েছিলেন তারা। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো একটা সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেন নাই। বিএনপির এই রাজনীতিটাও শেষ। এই রাজনীতিটা বিএনপি দীর্ঘ সময় আওয়ামী লীগের সঙ্গে করে এই রাজনীতির যে এফেক্ট মানে আছে, এই রাজনীতির যে প্রভাব আছে, এই রাজনীতি থেকে যে ফলাফল পাওয়া সম্ভব, মানে ঢালাও অভিযোগ দিয়ে এই যে আমাদের 1000 কর্মী গুম হয়ে গেছে, আমরা ভোটে যাই না কারণ ভোটে গেলেই কোনোভাবে কোনো ভোট নিরপেক্ষ হয় না, আমরা ভোটে যাই না কারণ সব ব্যালট বাক্স আগেই ভরা থাকে, আমরা ভোটে যাই না কারণ সব ব্যালট পেপারে আগেই সিল দেওয়া থাকে, এসব গল্প আসলে আর কেউ নিতে
প্রস্তুত হচ্ছে না, কারণ এই গল্পগুলো শুনতে 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 পুরনো হয়ে গেছে। প্রেসিডেন্ট জিয়া বুঝেছিলেন যে জামায়াতে ইসলামীর যে রাজনীতি, সেই রাজনীতির একটা পরিসর আছে, এবং জামায়াতে ইসলামীর রাজনীতি এবং বিএনপির রাজনীতি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশে ওই যে আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতার সংবিধানের বিপরীতে একটা ইসলাম পন্থার রাজনীতি, একটা ধর্মভিত্তিক রাজনীতির যে পরিসর, যে প্রয়োজন, যে চাহিদা, সেটা পূরণের জায়গাটায় বিএনপি টিকে যেতে পারবে জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলোকে সঙ্গী করে। সে কারণেই দেখুন, প্রেসিডেন্ট জিয়ার আমলে তিনি কিন্তু মুক্তিযুদ্ধ রব তোলেন নাই। তিনি একদিকে যেমন জামায়াতে ইসলামী ছাত্র শিবিরকে রাজনীতিতে এনেছেন, তিনি সেনাবাহিনীর ভেতরে মুক্তিযোদ্ধা যে সেনাবাহিনী পক্ষ, সেই সেনা কর্মকর্তাদেরকে একরকমের সাইজ করেছেন। তিনি সে সময় যে পরিমাণ সেনাবাহিনীর ভেতরে মানে ঢালাও হারে যে পরিমাণ কোর্ট মার্শাল হয়েছে, ফাঁসির পর ফাঁসি হয়েছে কয়েক হাজার সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যের, তাদের একটা বিরাট অংশ আসলে সেই মুক্তিযুদ্ধপন্থী ছিল। আর জিয়ার আমলে এসেই সেনাবাহিনীতে একরকমের ফুলে ফেপে ওঠেন এবং প্রাধান্য পান পাকিস্তান থেকে ফেরা সেনাবাহিনীর সদস্যরা, মানে যারা মুক্তিযুদ্ধে যোগ দেন নাই কিন্তু যারা পাকিস্তানেই ছিলেন কিন্তু স্বাধীনতার পরে ফিরে এলেন। তিনি কিন্তু তার রাজনীতিটা খুব পরিষ্কার করেছিলেন যে তিনি কি ধরনের রাজনীতি চান। সেজন্য সে সময়টাই কিন্তু জামায়াত ইসলামীর গোলাম আজম তিনিও ফিরে এলেন বাংলাদেশে এবং তিনি রাজনীতি শুরু করলেন। তাহলে তার দল হঠাৎ করে 2024-এর 5ই আগস্টের পর এখন মুক্তিযুদ্ধের পক্ষে যারা না, তাদেরকে বাংলাদেশের মানুষের ভোট দেওয়া উচিত না, বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ক্রন্দন সংবাদ মাধ্যমের সামনে যে একটা পক্ষ এসেছে যারা মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে দিচ্ছে, মানে বিএনপির রাজনীতিটা তো মুক্তিযুদ্ধকে সামনে ঠেলে দেওয়ার না। নির্বাচনের সঙ্গে আওয়ামী সংশ্লিষ্টতা, মানবজমিন যেভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করছে তার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে ডাকসু নির্বাচন আওয়ামী লীগের অট্টহাসি, অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফল যেটা হয়েছে সেটা নিয়ে আওয়ামী লীগ এখন অট্টহাসিতে মত্ত আছে, এমনটা আভাস দেওয়ার চেষ্টা করছে তারা। সেখানেই তারা বলছেন ডাকসুর ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কেউ কেউ তাজ্জব হয়েছেন, আবার অনেকে খুশি হয়েছেন। তারা বলছেন ফলাফলটা এমন আশা করা গিয়েছিল, কারণ বুদ্ধির খেলায় অপরপক্ষ ধরাশায়ী হয়েছে, অর্থাৎ শিবিরের বুদ্ধির খেলায় ছাত্রদল ধরাশায়ী হয়েছে। এখানে আপনি সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনতে পারেন, বলতে পারেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ নয়, এ কারণে জালিয়াতি হয়েছে, কিন্তু এই যুক্তি ধোপে টিকবে না, কারণ এর বিকল্প কোনো রাজনীতি আপনি হাজির করতে পারেননি, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আসলেই বেমানান যুক্তি এখানে অচল। কৃত্রিম বুদ্ধিমত্তায় মানুষ বিভ্রান্ত হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আলোড়িত হচ্ছে, সিদ্ধান্ত বদল করছে প্রতি মুহূর্তে, আবেগের কাছে মানুষ নিজেকে সঁপে দিচ্ছে, বাজ বিচার এখানে অনুপস্থিত। ডাকসু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই। মানবজমিন যেটা বলছে যে ডাকসু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সেটা কিভাবে হয়েছে, কোন ফরম্যাটে হয়েছে? তারা বলছে সময় যত গড়াচ্ছে ততই নানা খবর আসছে। একজন নারী ভোটার যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন তিনি বাকের মজুমদারকে ভোট দিয়েছেন, অথচ গণনার সময় দেখা গেল বাকের মজুমদার 0 ভোট পেয়েছেন। তাহলে মানে এটা কি করে সম্ভব হলো? ওই নারীর তাহলে ভোট কোথায় গেল? তাহলে কি ভোট গণনায় ইভিএম এর ছায়া রয়েছে? যাই হোক, 90 দশকের রাজনীতি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করা যে সম্ভব নয় সেটা বোঝার সক্ষমতা অপরপক্ষের মধ্যে ছিলই না, অর্থাৎ ছাত্রদলকে ইঙ্গিত করা হচ্ছে। ছাত্র শিবির মুহূর্তের মধ্যে কৌশল বদলাতে পারে, ভয়ঙ্কর এক কৌশল গ্রহণ করেছিল তারা আওয়ামী জমানায়। শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের মধ্যে তারা অবিশ্বাস্য কৌশল গ্রহণ করেছিল, তারা ঢুকে পড়েছিল ছাত্রলীগের মূল স্রোতে। এটা ছিল দলীয় সিদ্ধান্ত, অর্থাৎ মানবজমিন বলছে যে ছাত্র শিবিরের ওই কৌশলটা ছিল একেবারে দলীয় সিদ্ধান্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা মূল নেতৃত্বে এসেছে তাদের সবার ইতিহাসই এখন জানা। অনেকেই শিবির থেকে ছাত্রলীগে, আবার ছাত্রলীগ থেকে শিবিরে ফিরেছেন। হাসিনার 16 বছরের শাসনামলে ছাত্রদলের কোনো অস্তিত্বই আদতে ছিল না, না ছিল কমিটি, না ছিল বিচ্ছিন্ন অবস্থান, শুধু ঝটিকা মিছিল দিয়ে জানান দেয়া হয়েছিল আমরা আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদলের কোনো নাম নিশানাই ছিল না। শেখ হাসিনা জাতীয়তাবাদী শক্তিকেই মূল টার্গেটে পরিণত করেছিলেন। এটা তো স্পষ্ট যে 2023 সনের 28 অক্টোবর বিএনপির যে বিশাল জনসভা ভেঙে দিয়েছিল তখনকার প্রশাসন, কিন্তু একই দিন র্যাব পাহারায় অনুষ্ঠিত হয়েছিল জামাতের জনসভা। এত কিছুর পরেও বিএনপি নেতারা বক্তৃতা বিবৃতিতে তাদের রাজনীতি সীমাবদ্ধ রেখেছিলেন। পরিণতিতে এখন সামান্যতম কৌশলের কাছেই তারা হেরে যাচ্ছেন, অর্থাৎ শিবিরের কৌশলের কাছে বিএনপি নেতারা ধরাশায়ী হয়েছেন, এটা মানবজমিন বলছে। তাদের ঘর হয়েছে অগোছালো, অথচ বিপ্লবের ফসল ঘরে তুলতে চাচ্ছেন পুরনো মার প্যাচে। এটা যে হবার নয় তা তো ডাকসুতেই দেখা গেল। বলাবলি হচ্ছে ছাত্রলীগের ভোট কারা পেল, যে কথা আমরা আলোচনা করেছি একাধিকবার, যে ছাত্রলীগের ভোট কোথায় গেল। অনেকেই বলছেন সহজ হিসাব, শিবিরকেই তারা ভোট দিয়েছেন তাদের নতুন ন্যারেটিভে। তারা দেখতে চান দুনিয়াকে আমাদের পতনের পর বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। কেউ কেউ হয়তো বা বলবেন তাহলে যে জগন্নাথ হলে আমরা অন্য চিত্র দেখলাম, জগন্নাথ হলে তো শিবির ভোট পায়নি, জগন্নাথ হলে শিবির ভোট পেয়েছে 10টা, 5টা আর 7টা। জগন্নাথ হল আর আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল এক নয়, এটাও বলছে মানবজমিন। বলছে জগন্নাথ হলে সনাতন ছাত্ররা এই যুক্তির কাছে আদর্শ বিলিয়ে দেয়নি, শিবিরের ভোট
ভোট কৌশল প্রশংসার দাবি রাখে। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছে, নানাভাবে অভিভাবকদেরকেও তর্কে পরাভূত করার হাজারো যুক্তি দেখিয়েছে, তারা অনেকখানি সফলও হয়েছে। 5 আগস্টের পর বিএনপির আচরণে অনেক অভিভাবক ক্ষুব্ধ। এর প্রতিফলন দেখা গেছে ভোটের বাক্সে। তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন মোটেই নিরপেক্ষ ছিল না। তারা কখনো লম্বা ছুটি দিয়েছে ভোটের আগে, সমালোচনার মুখে পড়ে আবার ছুটি বাতিল করেছে। এটা ছিল তাদের কৌশলের একটা অংশ, অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনও একটা কৌশলের মধ্যে দিয়ে গিয়েছে, সেটাও মানবজমিন বলার চেষ্টা করছে। রক্তের গ্রুপ দেখে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে। কিছু ব্যতিক্রমও দেখা যায়। পর্দার আড়ালের রাজনীতি খেলাও এখানে অনেকটাই স্পষ্ট। প্রশ্ন উঠতেই পারে, নির্বাচন নিয়ে পর্দার আড়ালে অনেক আগেই কি সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল, যার সূক্ষ্ম বাস্তবায়ন দেখা গেল ভোটের দিন? ছাত্রলীগের কোনো সাংগঠনিক ভিত্তিই ছিল না বিশ্ববিদ্যালয়ে। জাতীয় রাজনীতির আবহ দিয়ে বাজিমাত করা যে সম্ভব নয়, এটা বোধ করি বিএনপির নেতারা এখন বুঝতে পারছেন। এরই মধ্যে নিজেদের ভেতরে ভেতরে কোন্দল এতটাই প্রবল ছিল যে প্রকাশ্যে কেউ কেউ ক্যাম্পেইন চালিয়েছেন, নানা সমালোচনা ছিল তাদের মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক মুখ্য ভূমিকা রেখেছে এই নির্বাচনে। এর পেছনে শিবির অভিভাবকদের ছিল হাত খোলা। এমনকি প্রিন্ট মিডিয়াতেও দেখা গেল একতরফা প্রচারণা, অর্থাৎ গণমাধ্যমেরও শিবিরের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাপারটাও মানবজমিন বলছে যে বেশিরভাগ গণমাধ্যম শিবিরের পক্ষে এক ধরনের ক্যাম্পেইন করেছে। সেই ক্যাম্পেইন তো আর এমনি এমনি হয়নি। সেই ক্যাম্পেইন করার জন্য পেছনে কোনো না কোনো কলা কৌশল অবলম্বন করতে হয়েছে। যারা এতদিন জামাত শিবিরের নামই শুনতে পারতেন না, তাদের আচরণ ছিল চোখে পড়ার মতো। ডাকসু নির্বাচন নিয়ে হাজারো বিতর্ক হতে পারে। বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা অট্টহাসি হাসতে পারেন, ঢাকায় সুশীলরা নানা যুক্তি দেখাতে পারেন, কিন্তু দিনের শেষে ঘটনা ঘটে গেছে। সামনে বিপদের ঘনঘটা। কেন জানি মনে হয় যারা নির্বাচনের গায়ে রাজাকার তত্ত্ব যুক্ত করেছিলেন, সেই রাজাকার তত্ত্ব যুক্ত করাটাও একটা ভুল কৌশল ছিল ভোটের রাজনীতির ইকুয়েশনে। ভোটের রাজনীতিতে অনেক কিছুই কৌশলে খেলতে হয়, সেই কৌশলে খেলাটা ছাত্রদল কিংবা বিএনপি খেলতে পারেনি। আবার বেশ কয়েকটা পয়েন্টের একটু সম্পূরক তৈরি করেই আমরা ভিডিওটা শেষ করব। যেমন বলা হচ্ছে যে এই যে রাজাকার ট্যাগ দেওয়াটা, এই বয়ানটা তৈরি করা, এটা ভোটের কৌশলের জন্য এটা উচিত হয়নি, এটা থেকে বিরত থাকলেই পারত ছাত্রদল। আবার আরেকটা ন্যারেটিভও রয়েছে যে এই ডাকসু ভোটের সময় ছাত্রদল অনেক বেশি ফ্যাসিবাদী হাসিনা, ফ্যাসিবাদী আওয়ামী লীগ, ফ্যাসিবাদী ছাত্রলীগ, এই ব্যাপারগুলো অনেক বেশি হাইলাইট করার চেষ্টা করেছিল এবং এই ব্যাপারগুলো হাইলাইট করেই মনে করেছিল যে এই ব্যাপারগুলোই ভোটের মাঠে ফায়দা এনে দেবে। কিন্তু সেটা হিতে বিপরীত হয়েছে। ছাত্রলীগের একচেটিয়া ভোট শিবিরের দিকে চলে গেছে। এই যে ছাত্রলীগের একচেটিয়া ভোট শিবিরের দিকে চলে গেছে, এটা একটা মারাত্মক ক্ষতির কারণ হয়েছে। এটা যখন মারাত্মক ক্ষতির কারণ হয়েছে, তখন কিন্তু আপনি আলাদা কোনো বয়ান তৈরি করতে পারবেন না, যে বয়ানে আপনি প্রমাণ করতে পারবেন যে ব্যাপারটা সত্য না, ব্যাপারটা মিথ্যা, ব্যাপারটা অন্যরকম, ব্যাপারটার মধ্যে অন্য কিছু রয়েছে। কোনো কিছুই কিন্তু আপনি বোঝাতে পারবেন না। এই ব্যাপারগুলো যেভাবে বর্ণনা করার চেষ্টা করেছে মানবজমিন, বিভিন্ন কৌশলের কথা বলেছে, যে কৌশলের কাছে আদতে ছাত্রদল হেরে গেছে। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।